গেম প্ল্যানের ভুলই কলম্বো টেস্টে ব্যর্থতার বড় কারণ। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারেনি বাংলাদেশ। বিশ্লেষণ শ্রীলঙ্কান ধারাভাষ্যকার আবে সিংহের। Start with, on day one it was a good pitch, but it was Sri Lanka who bowled well. সিরিজ চলার মধ্যে শান্তর দায়িত্ব ছাড়ায় জাতীয় দলের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট বললেন মিঠু। ক্রিকেটারদের উপর চাপ কমাতেই 3 অধিনায়ক ফর্মুলায় ফেরা। টেস্টে 25 বছরেও পাইপলাইন সমৃদ্ধ করতে ব্যর্থ বোর্ড। বিকল্পের অভাবে ক্রিকেটাররা উদাসীন বললেন রিচার্ড পাইবাস। বিসিবি চাইলে আবারও কাজ করতে আগ্রহী ইংলিশ কোচ। এশিয়ান কাপ বাছাইয়ের সন্ধ্যায় বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। শক্তিমত্তায় প্রতিপক্ষ এগিয়ে থাকলেও তারুণ্য নির্ভর দল নিয়ে আত্মবিশ্বাসী লাল সবুজ কোচ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। গলে ভালো করলেও কলম্বোতে বাংলাদেশের গেম প্ল্যানে ভুল ছিল। প্রথম দিনে লঙ্কানদের ভালো বোলিংয়ের বিপরীতে ব্যাটাররা ছুটেছে রানের জন্য। অন্যদিকে বোর্ডে কম রান থাকার পরও উইকেটের টার্গেট ছিল বোলারদের, যা কাল হয়েছে বাংলাদেশের জন্য। এমন মন্তব্য করেছেন শ্রীলঙ্কান ধারাভাষ্যকার রোশন আবে সিংহে। নাহিদ রানাকে একাদশে রাখে ইতিবাচক বললেও বোলিং কন্ট্রোলে আরও বেশি দক্ষ হতে হবে এই তরুণ পেসারকে। শ্রীলঙ্কায় রোশন আবে সিংহের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান শিমুল। গল থেকে কলম্বো বাংলাদেশের পারফরমেন্স বদলেছে পুরো 360 ডিগ্রি। অথচ লঙ্কানরা ঠিকই ছিল ধারাবাহিক। গলে আধিপত্য দেখাতে না পারলেও এসএসসিতে ম্যাচ জিতেছে ইনিংস ব্যবধানে। টেস্ট সিরিজে ধারাভাষ্য দিয়েছেন সাবেক লঙ্কান ক্রিকেটার রোশন আবে সিংহে। গলে টাইগারদের আধিপত্য আর কলম্বোর অসহায় আত্মসমর্পণ দুটোই দেখেছেন কমেন্ট্রি বক্স থেকে। এক ম্যাচ পরই কেন এমন হলো শান্তদের পারফরমেন্স, তার মতে পরিস্থিতি অনুযায়ী সঠিক পরিকল্পনা ছিল না এই টেস্টে। Day one it was a good pitch, but it was কলম্বো টেস্ট নিয়ে শুরু থেকে যদি বলি, প্রথম দিন শ্রীলঙ্কা দারুণ বোলিং করেছে, ব্যাটাররা রান পাচ্ছিল না। দ্বিতীয় দিনে উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল, অথচ বাংলাদেশের ব্যাটাররা রানের জন্য অস্থির হয়ে গিয়েছিল। প্রথম দিনই তারা রান করতে গিয়ে উইকেট দিয়েছে, এটা প্রথম ভুল। বোলিং এ যখন আসলো তখন তাদের বোর্ডে 247 রান, যা টেস্টের প্রথম ইনিংসে একেবারেই কম। রান চেক দিয়ে বোলিং করার জায়গায় তারা উইকেটের জন্য বল করেছে। যদি রান চেক দিয়ে বল করতো তাহলে শ্রীলঙ্কা রান তুলতে গিয়ে ভুল করত, উইকেট আসতো। আর দ্বিতীয় ইনিংসে যখন প্রতিপক্ষের 211 রানের লিড বোর্ডে, তখন আসলে কিছু করার থাকে না। প্রথম ইনিংসেই বাংলাদেশ ম্যাচ থেকে বের হয়ে গেছে। আলোচনা হচ্ছে গলের ব্যর্থতার পর কলম্বোতেও নাহিদ রানাকে একাদশে রাখা নিয়ে। যদিও এই লঙ্কান তাতে ভুল দেখছেন না, তবে এই এক্সপ্রেস বোলারকে দক্ষতা অর্জন করতে হবে বোলিং কন্ট্রোলে। I think he's good. They should go with him. আমার মনে হয় না নাহিদ রানাকে এই টেস্টে নেওয়া ভুল হয়েছে, তাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। সে এমন একজন বোলার যে দলকে অতিরিক্ত গতি দিতে পারে। 145 কিলোমিটারের বেশি গতিতে বল করা সাধারণ বিষয় নয়। তবে একটা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, তা হলো কন্ট্রোল। তাকে বোলিংয়ে নিয়ন্ত্রণ করা শেখাতে হবে। তার দ্বিতীয় ও তৃতীয় স্পেল দারুণ ছিল। নাইম হাসানও দারুণ বোলিং করেছে। আমি বুঝলাম না কেন তাকে এত দেরিতে বোলিংয়ে আনা হলো। But he bowled at a time when the Sri Lankan batters were attacking, so it was a little different. আন্তর্জাতিক ক্রিকেটে ভুল করলেই সর্বনাশ। কলম্বো টেস্টে বাংলাদেশ সেটাই করেছে, যদিও টাইগার স্কোয়াডে অভিজ্ঞতার অভাব নেই। এই লঙ্কান মনে করেন সীমিত ওভারের সিরিজে স্বাগতিকদের ভালোই টক্কর দেবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। এদিকে ওয়ানডে সিরিজ সামনে রেখে দুপুরে অনুশীলন করবে বাংলাদেশ দল। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই এসএসসিতে কিন্তু এখন ম্যাচ চলার কথা ছিল। বাংলাদেশের টেস্ট ম্যাচের পঞ্চম দিন হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশ 4 দিনেই টেস্ট হেরে গেছে। সেই সাদা পোশাকের ব্যর্থতা ভুলে বাংলাদেশের সামনে এখন রঙিন পোশাকের সিরিজ। এই সিরিজ শুরুর আগে যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে মাঠের বাইরে, সেগুলোর কারণে আসলে খুব স্বাস্থ্যকর একটা অবস্থা যে আছে ড্রেসিং রুমে, সেটা বলার উপায়ও নেই। কারণ নাজমুল হোসেন শান্ত গতকালকে টেস্ট শেষ করেই কিন্তু
ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করেছেন, তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেটা তিনি আসলে ভালোভাবে নেননি। তিনি না বললেও আসলে জিনিসটা আসলে বোঝা যায় কেন তিনি এরকম সাদা পোশাকে দারুণ পারফরমেন্স করার পরও দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। তিনি আসলে যেমনটা বলেছিলেন যে দলের ভালোর জন্যই তিনি অধিনায়কত্ব ছেড়েছেন, যদিও বোর্ড এবং ক্যাপ্টেনের মাঝে একটা ফারাক আমরা আসলে দেখতে পাচ্ছি। বোর্ডের পক্ষ থেকে কথা বলেছেন নাজমুল আবেদিন ফাহিম, শান্ত যেমনটা বলেছেন, বোঝা যাচ্ছে যে আসলে এই জায়গায় একটা দুই পক্ষের মধ্যেই একটা দূরত্ব তৈরি হয়েছে এবং ওয়ানডে সিরিজ যখন শুরু হচ্ছে তখন দুই ক্যাপ্টেন থাকবেন একই ড্রেসিং রুমে। নাজমুল হোসেন শান্ত, যিনি আগে সবশেষ ওয়ানডে অধিনায়ক ছিলেন, তাকে সরিয়ে মিরাজকে দেওয়া হয়েছে। শান্তর ভেতরে এই মনোমালিন্যতারা আসলে কাজ করে কিনা সেটাও আসলে একটা বিষয়। তবে বাংলাদেশ দল রঙিন পোশাকে পছন্দের ফরম্যাটে নামবে। শ্রীলঙ্কার বিপক্ষে 2 জুলাই থেকে ম্যাচ শুরু হবে ওয়ানডে সিরিজ, সেটা হচ্ছে প্রেমাদাসা, এখান থেকে একটু দূরে 2.5 কিলোমিটার দূরের একটি স্টেডিয়ামে ম্যাচ হবে। তবে বাংলাদেশ দল আজকে অনুশীলন করবে এই মাঠে, যেহেতু টেস্ট হওয়ার কথা ছিল এই দিনটা তাদের জন্য এখানে বরাদ্দ রয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ দল অনুশীলন করবে। শ্রীলঙ্কার দল বিশ্রামে রয়েছে, তারা আসলে উইনিং টিম বা দারুণ আত্মবিশ্বাস রয়েছে। বাংলাদেশের কথা যদি বলি, ওয়ানডে দলের সব সদস্যরা এসেছে দুদিন আগেই, গতকালকে এসে পৌঁছেছেন তাসকিন এবং কি নাইম শেখ, যিনি দীর্ঘদিন পর ওয়ানডে দলে আবারও ব্যাক করেছেন। আজকে 2:30 থেকে স্থানীয় সময় এখানে অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। কালকে অনুশীলনে যেমনটা দেখেছি যে আসলে ব্যাটসম্যানদেরকে নিয়ে আমরা কোচিং প্যানেলের আলাদা নজর ছিল। তানজিদ হাসান তামিমের কথা বলতে হয়, পাশাপাশি শামীম পাটোয়ারির কথা বলতে হয়, তিনি লোয়ার অর্ডার কিংবা শেষ দিকে ফিনিশিংয়ের কাজটা করে থাকেন। তারকে নিয়ে কোচ সালাউদ্দিন সিমন্সরা আসলে কাজ করেছেন। পাশাপাশি বোলার যারা রয়েছেন তানজিম সাকিব, মুস্তাফিজ, তারা অনুশীলন করেছেন। আজকে তাসকিন যোগ দেবেন অনুশীলনে। পাশাপাশি বলতে হয় যে বাংলাদেশের এই রঙিন পোশাক অর্থাৎ ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্স আমরা দেখেছি, সবশেষ সিরিজটাও কিন্তু 3-0 ব্যবধানে হেরেছে। বাংলাদেশের এই যে নতুন যোগ শুরু হচ্ছে মিরাজের অধীরে, সেক্ষেত্রে কিন্তু তিনি এর আগের সিরিজটাও নেতৃত্ব দিয়েছেন শান্তর পরিবর্তে, সেখান থেকে সুখকর স্মৃতি নয়। তবে টিম ম্যানেজমেন্ট প্রত্যাশায় আছেন যে মিরাজের হাত ধরে নতুন শুরু। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর কলম্বো থেকে। কলম্বো থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। এদিকে টেস্ট ক্রিকেটে 25 বছরেও পাইপলাইন সমৃদ্ধ করতে ব্যর্থ ক্রিকেট বোর্ড, বিকল্পের অভাবে ক্রিকেটাররাও তাগাদা বাড়ায় না নিজের উন্নতিতে, এমনটাই মত টাইগারদের সাবেক কোচ রিচার্ড পাইবাসের। 2017-তে যিনি দায়িত্ব নিতে এসেও ফিরে যান বোর্ডের উদাসীনতার কারণে। যদিও বিসিবি চাইলে আবারও কাজ করতে চান বাংলাদেশের হয়ে। পাইবাসের সাক্ষাৎকার নিয়েছেন সাব্বির মিথুন। রিচার্ড পাইবাসের সাথে টাইগার ক্রিকেটের একটা অম্ল মধুর সম্পর্ক। কখনো তিনি এসেছেন কিন্তু থিতু হতে পারেননি, আবার কখনো এসেছেন তবে চাকরিটা ঠিক সময় মতো হয়নি। সেই রিচার্ড পাইবাস এখন বাংলাদেশে আবারও এসেছেন, তবে জাতীয় দলের হয়ে নয়, বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের হয়ে ক্রিকেট শেখাচ্ছেন এই অভিজ্ঞ কোচ। সো রিচার্ড, ইটস বিন আ লং টাইম, হোয়াট ব্রিংস ইউ হেয়ার অ্যাগেইন? So I got an invitation to come and work with the Bashunda Group. I was contacted and the vision was shared for the program. I was really excited about it, and I wanted to be able to come and contribute. I have the facilities which have been developed here are absolutely incredible. হাতুরু সিংহে পরবর্তী সময়ে বিসিবির ডাকেই বাংলাদেশে আসেন। লম্বা বৈঠকে কাজ করার আগ্রহ আর টাইগারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও জানান। তবে এরপর 1 মাসেও বোর্ডের কাছ থেকে সাড়া পাননি। যখন ডাক আসে ততক্ষণে এই ইংলিশকে বাগিয়ে নেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। I had finished up with the West Indies, and then the West Indies asked me to go back to look after the high performance program. And actually, BCB reached out to me literally one day after I'd signed with the West Indies. Otherwise, I would have been back here. And মুলতান টেস্ট থেকে শুরু করে 2012-তে হেড কোচের ভার। টাইগার ক্রিকেটকে বেশ কাছ থেকে দেখেছেন এই ক্রিকেট মাস্টারমাইন্ড। তার মতে সময়ের সঙ্গে দেশের পাইপলাইন সমৃদ্ধ না হওয়াতেই এমন অবস্থা বাংলাদেশের। The big challenge for every cricket board is to have depth. Is that was a really good group of players. What you want is an equally strong group just underneath that.
creating as much selection pressure as possible, which really drives up the performance of the incumbents in the senior side. And so you want selection pressure under 19 in your academy, in your high performance, in your international setup. And when you've got that, that's driving up the performance within your senior side. And I don't know whether that was necessarily there in those days, because you need wave after wave after wave of players. গত 25 বছরে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে তো পারেইনি, বরং টাইগার ক্রিকেটের মান কমেছে প্রথম শ্রেণীতেও। They could only be as strong as the first class cricket was at the time. The game has definitely evolved. The standards in international cricket have improved for Bangladesh, just to really build a very strong pathway. If you get a chance to coach BD national team in the future, so what will be your decision? You know, Phil won the World Cup in 2016 with the West Indies, and I actually was director of cricket, and I targeted Phil because I saw the good work that he'd done developing the Irish side. So you know, the Phil will be busy with that, but of course, you know, if there was an opportunity in the future, they'll definitely be considered. 3 মাসের চুক্তিতে বসুন্ধরার সঙ্গে কাজ করবেন পাইবাস। ব্যাটে বলে সব মিললে ইংলিশম্যানকে লম্বা সময়ের জন্যও দেখার সম্ভাবনা কম নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, এটা বিসিবির নীতিগত সিদ্ধান্ত ছিল। স্কোয়াডের মূল ক্রিকেটারদের ওপর চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সিরিজ চলাকালীন শান্তর দায়িত্ব ছেড়ে দেয়া তার ব্যক্তিগত বিষয় হলেও এতে জাতীয় দলের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট হয়েছে বলে মনে করেন তিনি। নিজেদের পরিকল্পনা বাধাগ্রস্ত হলেও এখনই 3 ক্যাপ্টেন নীতি থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। দল ফিরে আসার পরই চূড়ান্ত হবে সবকিছু। ওয়ানডে, টেস্ট, টি20 ক্রিকেটের 3 ফরম্যাটের জন্য আলাদা 3 অধিনায়ক লাগবে। বিষয়টা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে বেশ জনপ্রিয়। এই সংস্কৃতি তাদের ক্রিকেটে বেশ বড়সড় পরিবর্তন এনে দিয়েছে বলেও বিশ্বাস করেন অনেকে। কিন্তু এই একই ধারা খুব একটা জমেনি ক্রিকেট দুনিয়ার এই অংশে, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের অবস্থান। চেষ্টা করেছেন সবাই, কিন্তু যে সাফল্যের খোঁজে এই পরিবর্তন, তার দেখা পায়নি কেউ। বাংলাদেশেও এই ধারা প্রচলিত ছিল একটা সময়। মাশরাফি, সাকিবের সঙ্গে একই সময় লাল সবুজের এক ফরম্যাটের অধিনায়কত্ব সামলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরে কয়েক দফা পরিবর্তনের পর আবারও 3 ফরম্যাটে একজনের হাতেই আর্মব্যান্ড তুলে দেয় বিসিবি। কিন্তু শান্ত নিজে থেকে সরে যাওয়ায় টি20তে লিটনকে নিয়ে আসে ক্রিকেট অপারেশনস। তবে ওয়ানডের পরিবর্তনটা কেন হলো তার জবাব পাওয়া যায়নি কারো কাছেই। অবশেষে সেই জবাব মিলল বোর্ডকর্তার কাছ থেকে, কিন্তু সব হারানোর পর। মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন, সেরা ক্রিকেটারদের চাপ মুক্ত রাখতেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। আমাদের টপ প্লেয়াররা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি, আমরা ইনকনসিস্টেন্ট। সেই প্রেশারটা করার জন্যেই ক্রিকেট, আমাদের যে ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটি, ক্রিকেট অপারেশন বলেন, প্রেসিডেন্ট সবাই মিলে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। একটা সিরিজ চলাকালে ড্রেসিং রুমের নেতা বদলে যাওয়া বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। এর আগেও এরকম ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেট। তবে শান্ত মিরাজদের জেনারেশন আসবার পর এবং নতুন প্রেসিডেন্ট বিসিবির দায়িত্ব বুঝে নেয় ধারণা করা হয়েছিল সে ধারা বদলাবে এবার, কিন্তু আখেরে বদলালো না কিছুই। যদিও ঘটনাটিতে নিজেদের দায় এখনো দেখছেন না বিসিবি কর্তা, তিনি দুষলেন শান্তকেই। আমরা ওকে ডিসকারেজ করেছিলাম যে কোনো কিছুই, আমরা এখন চাই না যে কোনো কিছুই সিরিজের মাঝখানে হোক। কথাটা বলছেন, সিরিজটা শেষ হলে একটা সুন্দর বসে, কারণ দে আর অল প্রফেশনাল প্লেয়ার্স, সো তারাও এটা কন্টিনিউ করা উচিত যে সিরিজের মাঝখানে এইসব নিউজ এফেক্টস দ্য টিম। সো সেটার জন্য আমার মতে, আমাদের বোর্ডের মতে যে উচিত ছিল যে সিরিজের শেষে ডিক্লারেশনটা দেওয়া। শান্তর এই বিদায়ে আর যাই হোক, বিসিবির 3 ক্যাপ্টেন নীতি যে বড়সড় একটা ধাক্কা খেয়েছে তা হলফ করেই বলা যায়। এই মুহূর্তে নতুন কাউকে খুঁজে নিতে ভালোই ঝামেলা পোহাতে হবে ক্রিক অপসকে, কারণ মেহেদী হাসান মিরাজের সঙ্গে নাকি বোর্ডের গুডবুকে আছেন লিটন এবং মুমিনুলের নাম। যদিও সবকিছুই চূড়ান্ত হবে দল ফিরে আসবার পর। আমাদের টিম আসলে টিমের সাথে বসে একটা নেক্সট প্ল্যান অফ অ্যাকশনে ক্রিকেট অপারেশনের যেতে হবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। কলম্বো টেস্টের পরই শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিবেন, এই বিষয়টা জানা ছিল না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের। নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে বেশি প্রয়োজন ছিল বলে মত ফাহিমের। পরিবর্তনের আগে শান্ত মিরাজের সঙ্গে আলোচনা হয়েছিল বলেও জানান তিনি। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট।
1-0 ব্যবধানে বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছে। ওয়ানডে সিরিজ শুরু হবে 2 জুলাই থেকে। তবে তার আগে আলোচনা নাজমুল হোসেন শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে। তিনি যে হুট করেই কলম্বো টেস্টের পর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, এই বিষয়গুলো আসলে বোর্ড জানতো কিনা। নাজমুল হোসেন শান্ত ক্রিকেট অপারেশনসকে জানিয়েছেন, তবে শান্ত হঠাৎ করে এই ম্যাচের পরেই যে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিবেন সে বিষয়ে অনেকটাই অজ্ঞ ছিল ক্রিকেট বোর্ড। এর মাধ্যমে বোঝা যায় যে ক্রিকেটার এবং বোর্ডের মাঝে যে একটা দূরত্ব তৈরি হয়েছে অন্তত শান্তর ব্যাপারে। ওর নেতৃত্ব গুণ আমি কাছ থেকেও দেখেছি, খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং ইজ এ গুড লিডার। এটা যদি না হতো খুব ভালো হতো, বাট সিন্স হি হ্যাজ ডিসাইডেড, এটাই সিদ্ধান্ত। আই রেসপেক্ট দ্যাট এবং আশা করব যে ও ক্রিকেটার হিসেবে, ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে এবং ক্যাপ্টেন না থাকলেও ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে সেই অবদানটা ও দলের জন্য রাখবে। আলোচনা হয়েছিল এবং আমার ধারণা ছিল যে ও এটা হলেও আরও পরে হবে। তাজবুল আবেদিন ফাহিম বারবারই প্রশংসা করছিলেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের। প্রশ্ন করেছিলাম, এত যেহেতু প্রশংসা করছেন তাহলে কেন তাকে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হলো? এই প্রশ্নের উত্তরে কিছুটা দ্বিধান্বিত ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। তিনি বিষয়টা আসলে বোর্ডের সিদ্ধান্ত বলেই কাটিয়ে দিয়েছেন। সিদ্ধান্তটা যখন বোর্ড থেকে নেওয়া হয়েছে তাকে প্রথমেই শান্তর সাথে আলাপ করা হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ওর রোলটা কী থাকবে সেই সময়টা সেটা ওকে বলা হয়েছে। টেস্টের পর এখন বাংলাদেশের সামনে রঙিন পোশাকের সিরিজ, তবে এই সংস্করণেও খুব বেশি ভালো অবস্থায় নেই বাংলাদেশ। মিরাজ অধিনায়কত্ব শুরু করবেন এই সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে। নতুন অধিনায়কের নেতৃত্বে নতুনভাবে ভালো কিছুর প্রত্যাশা রাখছে টিম ম্যানেজমেন্ট। আমাদের বোলিং যেটা নিয়ে আমাদের যথেষ্ট স্বস্তি ছিল, সন্তুষ্টি ছিল গত বেশ কিছুদিন, সেই জায়গাটায় বেশ কিছু ঘাটতি দেখতে পাচ্ছি, কিন্তু বলারদের সেই পারফরমেন্সটা দেখিনি গত কিছুদিন। সেটা নিয়ে কাজ হচ্ছে, সেটা নিয়ে কাজ হবে আরও নেক্সট যে কয়টা দিন সময় আছে। বলাররা যদি নিজেদেরকে আবার জাগিয়ে তুলতে পারে, তাদের রিসেন্ট পাস যে পারফরমেন্স ছিল যেটা নিয়ে আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম, তাহলে বোধহয় দল ভালো করবে। শুধু ব্যাটারদের পক্ষে একা তো সম্ভব হবে না, বোলিংয়ে বোধহয় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, সেটা মেক আপ করতে পারলে আমরা ভালো করতে পারবো। মাঠের বাইরে নানা ইস্যুতে বিসিবি বেশ খানিকটা চাপের মধ্যে আছে। রঙিন পোশাকে মাঠে নামবে বাংলাদেশ, তবে এই সব আলোচনাকে পেছনে ফেলে নিশ্চয়ই ক্রিকেটাররা চাইবেন নিজেদের সেরা ছন্দ দেখিয়ে লঙ্কা থেকে জয় নিয়ে ফিরতে। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী উপলক্ষে বরিশালেও নানা আয়োজন করেছে বিসিবি। এই মুহূর্তে বরিশাল স্টেডিয়ামে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, আইসিসি টেস্ট পদার্পণে বাংলাদেশের 25 বছর পূর্তিতে জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের 7টি বিভাগীয় শহরের স্টেডিয়ামগুলোতে বর্ণিল বর্ণাঢ্য আয়োজন করেছিল। তারই অংশ হিসেবে শেষ আয়োজনটি আজকে হচ্ছে বরিশাল স্টেডিয়ামে। এবং বরিশাল স্টেডিয়ামে আজকে সকাল 10:30টায় বিসিবি প্রধান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি এখানে এসেছেন। আসা মাত্রই এখানে একটা আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। যদিও তার আগে থেকেই বরিশাল স্টেডিয়ামে দীর্ঘ বছর পর আন্ডার-12 এই মুহূর্তে ক্রিকেট হচ্ছে, একদিকে মেয়েদের হচ্ছে, অন্যদিকে ছেলেদের হচ্ছে। এবং এই আজকের এই টুর্নামেন্টকে ঘিরে এই যে বিসিবির উদ্যোগ 7টি বিভাগীয় শহরে, জানেন যে 2000 সালের 26শে জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্টের মর্যাদা লাভ করে বাংলাদেশ এবং সেটি সেলিব্রেট করতেই দেশের 7টি বিভাগীয় শহরে আয়োজন চলছে, বর্ণিল বর্ণাঢ্য আয়োজন চলছে। বরিশালে বিশেষ করে আজকে আন্ডার-12 কার্নিভাল চলছে, হিট দ্য স্টাম্প হয়ে গেল, ট্যালেন্ট স্পিড হয়েছে, আর্ট কম্পিটিশন হয়েছে এবং গার্ডিয়ানদের উইশ ফর বাংলাদেশ চলছে। আমার ঠিক বাম পাশে আমি আমার সহকর্মীকে দেখানোর বলবো যে বাম পাশের যে বুথ রয়েছে সেই বুথে এই মুহূর্তে বিসিবির সভাপতি উইশ ফর বাংলাদেশ গার্ডিয়ানদের যে আয়োজনটি হয়েছে সেটিতে অংশ নিয়েছেন এবং আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি তিনি কথা বলছেন, এখানকার বিভিন্ন অভিভাবকদের সাথে কথা বলছে এবং তিনি এর আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বেশ কিছু তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন বিসিবি নতুন আঙ্গিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে সাজাতে চায়। সেটি হচ্ছে এখন থেকে যারা ক্রিকেটার হতে চায় তারা রাজধানী ঢাকা কিংবা বিভাগীয় শহরের দিকে তাকানোর দরকার নেই। তাদের ভিতরে যদি প্রতিভা থাকে তৃণমূল পর্যায় থেকে তারা উঠে আসবে, কেননা বিসিবি আগামীতে উপজেলা পর্যায়ে কোচ নিয়োগ দিতে চায়, সেই পরিকল্পনার কথা জানিয়েছে। সেই সাথে সাথে দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে উপজেলা এর কার্যক্রম বিকেন্দ্রীকরণ করতে চায় বলে জানিয়েছে। এখানে তার সফর সঙ্গী রয়েছে বরিশালের এই কৃতি সন্তান, এই শহরের এই স্টেডিয়াম থেকে বেরিয়ে আসা ফজলে রাব্বি, শাহরিয়ার নাফিজ সহ এখানে কিন্তু বেশ ক্রিকেটাররা রয়েছে যারা এই মাঠ দাপিয়েছে।
রয়েছে, সোহাগ গাজী রয়েছে, তারা রয়েছে এবং তাদের ভিতরে একটা আক্ষেপ রয়েছে, অভিযোগ রয়েছে, ক্ষোভ রয়েছে। সেটি হচ্ছে গেল এক যুগ ধরে বরিশাল স্টেডিয়ামে কোনো ধরনের কোনো ঘরোয়া জাতীয় লীগ তো দূরে থাক, জেলা পর্যায়ের যে খেলা সেগুলো পর্যন্ত হয়নি এবং সেই না হওয়ার ক্ষোভটি রয়েছে। সেটি অভিভাবকরা এখানে কিন্তু সেই খেলোয়াড়রা, অভিভাবকরা সেটি বিসিবি প্রধানের কাছে বলছে এবং এই যে বরিশাল স্টেডিয়ামটি রয়েছে সেটি দীর্ঘ বছর পর্যন্ত স্টেডিয়ামের কার্যক্রম সংস্কারের নামে যে কার্যক্রম সেটিও এক ধরনের মুখ থুবড়ে রয়েছে, অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে বরিশালের এই স্টেডিয়ামটি। অথচ এই স্টেডিয়ামে যদি বিপিএল খেলা হয় সেই ক্ষেত্রে কিন্তু ফরচুনের যে মালিক তিনি দাবি করেছেন বিপিএল খেলা যদি বরিশালে ভেন্যুতে হয়ে থাকে তাহলে সর্বশেষ যে 13 কোটি টাকা ইনকাম করা হয়েছে তার থেকে আরো ডাবল অর্থাৎ 30 কোটি টাকার মতো ইনকাম করা সম্ভব যদি বরিশালের স্টেডিয়ামে যদি ভেন্যু দেওয়া হয়। সেই দাবিটিও জানানো হয়েছে যাতে বিপিএল এর নেক্সট ভেন্যু বরিশালে হয়। আমার কাছে সব শেষ, কার্নিভালের এতটুকু খবর ছিল বরিশাল স্টেডিয়াম থেকে। প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকে বাহরাইন। শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে তারুণ্য নির্ভর দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার। অন্যদিকে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বাহরাইন। মিয়ানমারের থুন্না স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। লড়াইটা অসম কিন্তু লক্ষ্যটা স্থির। র্যাঙ্কিংয়ে পার্থক্য 36 ধাপ। তবে এশিয়ান কাপ বাছাই পর্ব নিশ্চিত করার স্বপ্নে বুথ টানা দুবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে নিজেদের মেলে ধরার পালা লাল সবুজ বাহিনীর। বড় মঞ্চের বড় এই চ্যালেঞ্জের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী বাহরাইন। শক্তিশালী বাহরাইনের বিপক্ষে মাঠে নামার আগে 3 দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেই নিজেদের ঝালিয়ে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। তবে দলের জন্য বড় সমস্যা অনুশীলনের সময়সূচি। বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে 3 ম্যাচের 2টি মাঠে গড়াবে সন্ধ্যায়। তবে বাংলাদেশ দল অনুশীলন করেছে সকালে। ম্যাচের সময়ের সঙ্গে প্র্যাকটিসের সময়ের তারতম্যও কিছুটা ভোগাতে পারে দলকে। যদিও নিজেদের সেরা প্রস্তুতির পাশাপাশি দলগুলোর খেলার ভিডিও বিশ্লেষণ করে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নিয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচের আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ইউএইর বিপক্ষে পুরো নতুন এক দল নিয়ে মাঠে নামেন পিটার বাটলার। 2 ম্যাচের 2টিতেই হারের সম্মুখীন হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে সাফজয়ী দলটা। এরপর জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে 2 ম্যাচের ড্র ও আত্মবিশ্বাস জুগিয়েছে আফিদা রিপাদের। সেখান থেকে নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ পেয়েছে বাটলার বাহিনী। অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20 ও জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী ব্রিটিশ কোচ। প্রতিপক্ষ নামে ধামে এগিয়ে থাকলেও লড়াইয়ের আভাস দিলেন বাটলার। এই টুর্নামেন্টে এর আগে কখনো কোয়ালিফাই করতে না পারলেও এবার ভালো কিছুর প্রত্যাশা কোচের। দলের সবার সম্মিলিত চেষ্টায় বাছাই পর্ব নিশ্চিতের সম্ভাবনাও দেখছেন তিনি। জাতীয় দল, অনূর্ধ্ব 20 ও 17 দলের খেলোয়াড়দের নিয়ে গড়া এই দল। আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইউএই, ইন্দোনেশিয়া, জর্ডানের বিপক্ষে 4টি ম্যাচে খেলেছি। আমাদের প্রস্তুতি ভালো আছে। ইতিবাচক কিছুরই আশা করছি। ফুটবলে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। এই টুর্নামেন্ট খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। মিয়ানমার শক্তিশালী দল, বাহরাইন ফিজিক্যালি স্ট্রং টিম, তারা ডেভেলপিং টিম। কোনো দলকে ছোট কিংবা বড় করে দেখা ঠিক হবে না। আমরা সব দলের খেলার ভিডিও বিশ্লেষণ করেছি। আমাদের তরুণ দল ইউএইর বিপক্ষে খেলেছে, সেটা আমাদের জন্য ভালো ছিল খুব। জর্ডান আর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলাও আমাদের শক্তি সম্পর্কে ভালো ধারণা দিয়েছে। আমরা এই টুর্নামেন্টের আগে কখনো কোয়ালিফাই করিনি। আমার দলে তরুণ ফুটবলারদের নিয়ে আমি খুব আশাবাদী। আমাদেরকে বাস্তবতা চিন্তা করে খেলতে হবে। আমি বলবো দলের সবাই যদি নিজ নিজ জায়গা থেকে ভালো খেলে তাহলে এই টুর্নামেন্ট কোয়ালিফাই করা সম্ভব। এদিকে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মাঠে নামার আগে ইউএইর বিপক্ষে 2টি ম্যাচ খেলেছে বাহরাইনও। 2 ম্যাচের 2টিতে ড্র করে ভালো প্রস্তুতি সেরে নিয়েছে তারা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া এই দল নিয়ে প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দ্য রেডস। আমাদের প্রস্তুতি খুব ভালো আছে। আমরা ম্যাচের সময়ের সঙ্গে মিলিয়ে অনুশীলন করতে পেরেছি। আমাদের 3টি ম্যাচ খেলতে হবে। আমাদের দল তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া। আশা করছি আমরা ভালো কিছুই মাঠে করে দেখাবো। এশিয়ান কাপ বাছাইয়ের কঠিন মিশনের আগে দলের তরুণদের নিয়ে আশাবাদী কোচ পিটার বাটলার। তাজিন খন্দকার, সময়। স্টেডিয়াম ঢাকায় দ্বিতীয় দিনের মতো চলছে বাফুফের নেক্সট গ্লোবাল স্টার মেগা ট্রায়াল, যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে আসা প্রবাসী তরুণ ফুটবলাররা। এদিকে প্রথম দিনের ট্রায়ালে বাংলাদেশের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াই কঠিন চ্যালেঞ্জ ছিল ফুটবলারদের জন্য। ওয়ার্ম আপ শেষে ম্যাচ সিনারিওতে ফুটবলারদের সামর্থ্য পর্যবেক্ষণ করেন বাফুফের অভিজ্ঞ কোচিং প্যানেল। এই ট্রায়ালে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরাও গ্যালারিতে বসে ফুটবলারদের গতি, ফিটনেস, স্কিল সবকিছুই পর্যবেক্ষণ করেছেন তিনি। তবে মূল ট্রায়ালটি চলেছে দেশীয় 6 অভিজ্ঞ কোচের হাত ধরেই। অংশ নিয়ে ফুটবলারদের নিয়ে বেশ ইতিবাচক তারা। আবারও স্বাগত খেলার সময়ে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে অংশ নিতে আগামী 30 জুন চীনের ডাজহুর উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী ও পুরুষ হকি দল। তার আগেই টুর্নামেন্টের জন্য জার্সি উন্মোচন করল বাংলাদেশ হকি ফেডারেশন। আসরে খেলোয়াড়দের শৃঙ্খলাবদ্ধ এবং নিজেদের সেরাটা দিতে বললেন ফেডারেশন সভাপতি এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রথমবারের মতো অংশ নেয়া নারী দলের লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা, অন্যদিকে চ্যাম্পিয়ন হতে চায় পুরুষ দল। বাস্তবতা কঠিন, তবে স্বপ্নটা বিশাল। প্রথমবারের মতো অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। গ্রুপে যেখানে প্রতিপক্ষ জাপান, হংকং এর মতো শক্তিশালী দল, সেখানে লাল সবুজদের প্রথম লক্ষ্য অন্তত সেমিফাইনাল নিশ্চিত করা। শুধু নারী দল নয়, একই টুর্নামেন্টে অংশ নিতে চীনের ডাজহুতে যাবে অনূর্ধ্ব 18 পুরুষ দল। পঞ্চমবারের মতো এই আসরে অংশ নিতে যাচ্ছে তারা। 2016 সালে সবশেষ আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে রাজধানীর ফ্যালকন হলে দুদলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দেশ ছাড়ার আগে লাল সবুজ প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সবকিছুর একটা সীমাবদ্ধতা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে, যেটাকে আমরা চেষ্টা করছি ওভারকাম করতে। কিন্তু আমি মনে করি এই সীমাবদ্ধতার মধ্যেই আমাদের অতীতে শুধু হকি না, অন্যান্য ক্রীড়াতেও আমরা এই সীমাবদ্ধতা অতিক্রম করেই ভালো ফলাফল বিদেশ থেকে নিয়ে এসেছি। সো আমি চাই তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্স দিবে, নিজেদের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করবে, তারপরে যেই ফলাফলই আসুক সে ব্যাপারে আমি চিন্তিত থাকবো না। এশিয়া কাপের সবশেষ আসরে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে শিরোপা হাত ছাড়া হয় ছেলেদের। তাই এবার লক্ষ্য শিরোপা জয়ের। পুরুষদের পুলে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা ও হংকং। আমাদের গ্রুপে হচ্ছে জাপান, উজবেকিস্তান আর হংকং, চায়না। তো আমাদের গ্রুপে হার্ড টিম হচ্ছে জাপান। আমরা যদি জাপানকে ধরে খেলতে পারি তাহলে আশা করি আমরা সেমিফাইনাল খেলবো। চ্যাম্পিয়ন তো সবার স্বপ্ন থাকে, চ্যাম্পিয়ন। যেহেতু আমি হচ্ছে ক্যাপ্টেন, ফার্স্টবারের মতো বাংলাদেশের আন্ডার 18 ক্যাপ্টেন। আমাদের টার্গেট হচ্ছে চীন আর হচ্ছে পাকিস্তান, ওদের যে কোনো একটা টিমরে ধরলে আমরা সেমিফাইনাল ধরব। টুর্নামেন্টে অংশ নেওয়া বয়স ভিত্তিক দল দুটি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে হকি ফেডারেশন। তবে নভেম্বরে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপের ক্যাম্প নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ফেডারেশন। বিকেএসপির সাথে বাইরে আরও 11 জন মেয়ে আনলাম। এইটা হলো পরিকল্পনা আমাদের আগে যাওয়ার। যেই পরিমাণ অর্থায়ন লাগতেছে আমাদের এই 4 মাসের ক্যাম্প করতে, এটা খেলাধুলা জগতে কোনো টাকা না, কিন্তু এই টাকাটা জোগাড় করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের কাছে এখন 30% অফ দি অ্যামাউন্ট আছে। আগামী 3 থেকে 13 জুন চীনের ডাজু শহরে আয়োজিত হতে যাচ্ছে বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিতে আগামী সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গেম প্ল্যানের ভুলই কলম্বো টেস্টে ব্যর্থতার বড় কারণ। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারেনি বাংলাদেশ, বিশ্লেষণ শ্রীলঙ্কান ধারাভাষ্যকার আবে সিংহের। এশিয়ান কাপ বাছাইয়ের সন্ধ্যায় বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। শক্তিমত্তায় প্রতিপক্ষ এগিয়ে থাকলেও তারুণ্য নির্ভর দল নিয়ে আত্মবিশ্বাসী লাল সবুজ কোচ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।